আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সেন্টেন্স সম্পর্কে ধারণা দিব। একদম সেন্টেন্স মানে বাক্যর এ টু জেড। এটাকে আপনি বলতে পারেন যে বাক্যের ইতিহাস, সেন্টেন্সের ইতিহাস, যেটা আপনাকে আইএলটিএসও কাজে লাগবে, জব প্রিপারেশনের জন্য কাজে লাগবে, একাডেমিক যারা আছে 9-10 বা যাদের ক্লাসে সেন্টেন্স আছে এবং বিসিএস সব জায়গায় এই বাক্যটা কাজে লাগবে। এখন এরপরে হচ্ছে আপনি এটাকে কীভাবে ইংরেজি ভাষা হিসেবে নেবেন। এতদিন আপনি যেভাবে সেন্টেন্স শিখছেন, ঠিক ডিফারেন্স ক্যাটাগরিতে আজকে আপনাদের আমি সেন্টেন্স শিখাবো। সেন্টেন্স আসলে হচ্ছে একটা বাক্য। সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য, যেটাকে আমরা বলি বাক্য। মানুষের মনের ভাব প্রকাশের জন্য কতগুলো শব্দ যদি একসাথে দিয়ে আমরা একটা এক্সপ্রেস করি, এটাকেই মূলত বাক্য বলে। সেন্টেন্সের ইতিহাসটা কোথায় থেকে শুরু হয়েছে দেখেন। এই যে মনে করেন একটা লেটার, এই লেটারের কোনো ভ্যালুস নাই, কিন্তু আপনি যদি একটা লেটারের সাথে এই কয়েকটা লেটার অ্যাপেল, এই কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে না? তাহলে একটা ওয়ার্ড অর্থ কি? ওয়ার্ড তো শব্দ। তো কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়। ওয়ার্ডও কিন্তু একটা অর্থ প্রকাশ করে। যেমন ম্যাঙ্গো অর্থ আম, ম্যাঙ্গো অর্থ আম। ইট অর্থ ভার্ব, ইট অর্থ একটা ওয়ার্ড, ইটও একটা ওয়ার্ড, ইট একটা ভার্ব। তার মানে কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। এই সেন্টেন্সের সর্বনিম্ন স্তর হচ্ছে ওয়ার্ড। কয়েকটা ওয়ার্ড মিলে, যেমন আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, আবার রাইস একটা ওয়ার্ড। তার মানে কয়েকটা ওয়ার্ড মিলে একটা বাক্য তৈরি হয়। তো বাংলা বাক্যটার অর্থ হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য যখন কয়েকটা ওয়ার্ড একত্রিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। বাক্যের সংজ্ঞা: কয়েকটা ওয়ার্ড যখন আপনি একসাথে করে দিবেন, এটা যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে, তাহলে এটা বাক্য হবে, নাহলে এটা বাক্য হবে না। আমি যদি লিখি যে আই রাইস ইট, আমি ভাত খাই, আমি ভাত খাই, মূলত আই ইট রাইস, এটা বাক্য হয় না। কারণ ইংরেজি বাক্যে একটা বাক্য হওয়ার একটা ফরম্যাট আছে, এটা হচ্ছে সাবজেক্টের পরে বা ভার্বের পরে অবজেক্ট বসানো লাগে। কিন্তু এই জায়গায় সাবজেক্টের পরে আরেকটা ওয়ার্ড বসছে, ওয়ার্ড হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করা নাই, কারণ এটা বাক্য হয় না। একটা বাক্য হইতে হলে আপনাকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। ইংরেজি বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে, আর বাংলা বাক্য হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে। আর ইংরেজি বাক্য হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলা বাক্য হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। যেমন আমি ভাত খাই, আই আগে, তারপরে ভাত, তারপরে খাই পরে। আর ইংরেজি বাক্য হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ইট রাইস, আমি ভাত খাই, আই আগে, ভার্ব পরে, তারপরে অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, সেন্টেন্স মূলত স্পিকিংয়ে ব্যবহৃত হয়। আমরা যে বাক্য তৈরি করি, আপনি এখন কয়েকটা ওয়ার্ড একসাথে মিলে একটা বাক্য তৈরি করেন, তাহলে এটা সেন্টেন্স হয়ে যাবে। কয়েকটা ওয়ার্ড একসাথে দিলেই একটা সেন্টেন্স হয়ে যাবে। এখন ইংরেজি বাক্যের নিয়মে আপনি এটা ইংরেজি বাক্য তৈরি করবেন, বাংলা বাক্যের নিয়মে বাংলা বাক্য তৈরি করবেন। তো ইংরেজি বাক্যের ফরম্যাট হচ্ছে গিয়া সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর বাংলা বাক্য হচ্ছে সাবজেক্ট মানে কর্তা, বাংলাতে সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স তৈরি করার প্রক্রিয়া। এখন আপনি যদি সেন্টেন্স তৈরি করার প্রক্রিয়া বুঝেন, এখন হচ্ছে সেন্টেন্স, কোন সেন্টেন্সটা কী অর্থ প্রকাশ দিবে। আমরা যে বাক্য তৈরি করব, আমরা দুনিয়াতে কথা বলতে গেলে তো আমি শুধু একতরফা বাক্য দিয়ে হয় না। এই জায়গায় আবেগ থাকে, অনুভূতি থাকে, প্রশ্ন করা থাকে, জানতে চাওয়া থাকে, অনেক কিছু থাকে। এই কারণে আপনি কোন ধরনের অর্থ দিতেছেন, অর্থ অনুসারে বাক্যকে প্রথমত 5 ভাগে ভাগ করছে। অর্থ অনুসারে বাক্যকে প্রথমত 5 ভাগে ভাগ করছে। অর্থ অনুসারে বাক্যকে প্রথমত কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে ভাগ করছে। এবং এই বাক্যকে বড় করার জন্য গঠন অনুসারে এই 5 প্রকার বাক্য হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে ধারণা দিব। আজকের পর থেকে আপনারা সেন্টেন্সের এ টু জেড ইতিহাস, এটা স্পিকিং হোক, চাকরি প্রিপারেশন হোক, এবং কীভাবে সেন্টেন্স মেক করবেন, কীভাবে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে রূপান্তরিত করবেন, সবই আপনারা শিখে যাবেন। আপনারা এই সেন্টেন্স, তারপর হচ্ছে গিয়া এই অর্থ অনুসারে 5 প্রকার, যে আপনি কোন অর্থ প্রকাশ করতেছেন, কি প্রশ্ন করতেছেন নাকি আবেগ অনুভূতি দিতেছেন। আবার হচ্ছে বাক্যকে বড় করতে গিয়া গঠন অনুসারে বাক্য 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 5 প্রকার আর 3 প্রকার, এই 8 প্রকার বাক্য যে জানবে, এই 8 প্রকার বাক্য যে জানবে, তারা
আর কোনো বাক্য তৈরি করার কোনো হ্যাসেল পাওয়া লাগবে না। সে আইএলস হোক, রাইটিং হোক, জব প্রিপারেশন হোক, অটোমেটিক ইংরেজি লিখতেও পারবে, অটোমেটিক বাক্য প্রক্রিয়া জানলে অটোমেটিক ইংরেজি বলতেও পারবে। এত বড় একটা ক্লাস ইউটিউবে, এত বড় একটা ক্লাস অনলাইনে রিলসের মাধ্যমে নেওয়া সম্ভব না। এই সেন্টেন্স কাকে বলে প্রত্যেকটা ইতিহাস A to Z সেন্টেন্সের ইতিহাস আমার ইউটিউব লিঙ্কে দেওয়া আছে। আপনারা সরাসরি ইউটিউবে যাবেন, আইএলস মিশন উইথ হৃদয়, এই ইউটিউব চ্যানেলে গেলে সেন্টেন্সের ইতিহাস নামে এই পুরো ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দিব। আশা করি ক্লাসটা আপনাদের সেন্টেন্সের A to Z ঝামেলা দূর করে দিবে এবং আপনারা ইজিলি কথা বলতে পারবেন। এখন দেখেন অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার, অর্থ অনুসারে যে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্সে প্রথম 1 নম্বর হচ্ছে অ্যাসারেটিভ বাক্য। 1 নম্বর হচ্ছে অ্যাসারেটিভ বাক্য। অ্যাসারেটিভ বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ বর্ণনা। এর নাম হচ্ছে বাংলা যদি আমি না বলি বর্ণনা বা বাংলা না বলি, হ্যাঁ এটা হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। মানে হচ্ছে যেই বাক্যটা দ্বারা কোনো কিছু বর্ণনা করা হইতেছে, যার কোনো যে বাক্যটা দ্বারা কোনো কিছু বর্ণনা করা হইতেছে, কোনো কিছু বলতাছে, এটা কোনো প্রশ্ন করা হয়েছে না, কারোর জন্য কোনো দোয়া করা হয়েছে না, মনের আবেগ দুঃখ অনুভূতি কোনো কিছু প্রকাশ করছে না, জাস্ট একটা সেন্টেন্স। তা আমরা জানি কয়েকটা ওয়ার্ড একসাথে মিলিত হইলে একটা বাক্য তৈরি হয়। এই যে বাক্যটা দ্বারা কোনো কিছু বর্ণনা করতেছে, যেমন আমি ভাত খাই, এটা একটা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। যেই বাক্যটাতে একটা সাবজেক্ট প্লাস, যেমন আমি ভাত খাই, হ্যাঁ আই ইট রাইস, আমি ভাত খাই, এই যে আমি ভাত খাই এটা হচ্ছে অ্যাসার্টিভ। আমি ভাত খাই এটা একটা বর্ণনা করছে, এটা কি প্রশ্ন করছে যে আমি কি খাই, এটা প্রশ্ন করে নাই আমি কি খাই, এটা প্রশ্ন করে নাই যে হ্যাঁ আমার খাইলে ভালো হবে, এরকম কোনো দোয়াও করে নাই। তো যে বাক্যটা তার বর্ণনা বা বিবৃতি বোঝে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্য মানে হচ্ছে গিয়া যে বাক্যে একটা সাবজেক্ট বার প্লাস ফুল স্টপ, অবজেক্ট, একাধিক অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, যে বাক্যে সাবজেক্ট বার প্লাস ফুল স্টপ ইউজ করবেন। আপনাকে পাঞ্চুয়েশনও জানতে হবে, আইএলসে, রাইটিংয়ে, সব জায়গায় অফিসিয়াল রাইটিংয়ে পাঞ্চুয়েশনের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। যেমন মাদার, MOTHER, মাদার রিসাইট, RECI, রিসাইট হোলি, HOLY, হোলি কোরআন, QURAN, হোলি কোরআন এভরিডে, EVERYDAY, এভরিডে। মা প্রতিদিন পবিত্র কোরআন পড়ে। এই যে বাক্যে সাবজেক্ট বার অবজেক্ট হোলি কোরআন, এরপরে আদার্স যা থাক না কেন, প্রশ্ন হচ্ছে একটা সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট ইটিসি যাই থাক না কেন, হ্যাঁ মা প্রতিদিন সকালে স্কুলে যায়, মা প্রতিদিন সকালে কোরআন পড়ে, হ্যাঁ আমি প্রতিদিন সকালে নাস্তা খাই। এই আপনি যত বড় সেন্টেন্সই করেন না কেন, যে সেন্টেন্স সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট দিবেন, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। এই বাক্যটা তারা কী বোঝাবো, আপনি কাউকে প্রশ্নও করেন নাই, কাউকে আদেশও দেন নাই, উপদেশও দেন নাই, কাউকে কোনো ইচ্ছাও করেন নাই, তার মানে এইরকম বাক্যটা নর্মাল বাক্য হইলে সাবজেক্ট প্লাস বার থাকবে, অবজেক্ট থাকবে, এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। এটা তারা বর্ণনা বা বিবৃতি বোঝায়। এটার ফর্মেট হচ্ছে কি তা, যে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। তা আপনি এখন সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট দিয়া ভার্ব চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে যেই কোনো বাক্য তৈরি করেন, বাক্যটা হবে অ্যাসার্টিভ। এইটা বোঝার জন্য এটা আইএলসও প্রয়োজন নাই, কোনো কিছুতে এটা বোঝার প্রয়োজন নাই, তবে এতটুকু জ্ঞান রাখা দরকার যে একটা সেন্টেন্স তৈরি করতে হলে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট লাগে। আর এই বাক্যটা হচ্ছে কি তা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়ত এই বাক্যটা দ্বারা 2 নম্বর দেখেন, দ্বিতীয়ত 2 নম্বর হচ্ছে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন হচ্ছে আপনি যদি কোনো কিছু নর্মাল কথাবার্তি বলেন, এটা হয়েছে অ্যাসারেটিভ। আর যদি আপনি কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ অথবা প্রস্তাব দেন, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তার মানে যেই বাক্যটা দ্বারা ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে আমি সেন্টেন্স মেক করতে পারি। একটা সেন্টেন্স তৈরি করতে হলে একটা সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। এখন প্রশ্ন হচ্ছে সেন্টেন্সটা দ্বারা আপনি কী প্রকাশ করতেছেন, এটা কোন ধরনের কথা বলতে চাইতেছেন। এখন আপনাকে ইম্পারেটিভ সেন্টেন্স জানতে হবে। আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রভাব অনেক বেশি, ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার অনেক বেশি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স বললাম একবার, যেসব বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব অথবা ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আপনাকে আদেশ দিবেন, হয়তো বা অনুরোধ করবেন। এই আদেশ অনুরোধ দিতে সেন্টেন্সের সাবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা সবচেয়ে থাকবে এটা হচ্ছে কি তা, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা হচ্ছে
ভার্ব প্লাস অবজেক্ট। আমি যদি কাউকে বলি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এই যে একটা ভার্ব প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ভার্ব প্লাস অবজেক্ট। যে সেন্টেন্সটা আপনি ভার্ব প্লাস অবজেক্ট দিয়া কথা বলতে গেলেও লাগবো, লিখতে গেলেও লাগবো। শুধু সেন্টেন্সটা আমরা পড়তেছি এই কারণে যে এই সেন্টেন্সটা দ্বারা বুঝছি যে এটা একটা আদেশ করছে, যে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। হ্যাঁ, চেক দ্য বুক, বইটা চেক দাও। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া কাম হেয়ার, এখানে আসো, গো দেয়ার, সেখানে যাও। এই যে বলতে পারেন যে আপনি কাম হেয়ার, এখানে আসো, কাম হেয়ার, এখানে আসো, তাকে রিকোয়েস্ট করতেছেন এখানে আসো, গো দেয়ার, সেখানে যাও। এই কাম হেয়ার, কাম হেয়ার, এখানে আসো, গো দেয়ার, সেখানে যাও। তার মানে যেই বাক্যটা দ্বারা আপনি আদেশ দিতেছেন বা উপদেশ দিতেছেন, তার মানে আদেশ উপদেশ বাক্যের ক্ষেত্রে আপনি সাবজেক্ট ভার্ব অথবা সাবজেক্ট দিলেই হলো, ভার্ব অথবা অবজেক্ট দিলেই হইলো। যে ভার্ব অবজেক্ট তারপরে ফুল স্টপ দিবেন। এই যে ভার্ব অবজেক্ট প্লাস ফুল স্টপ। যে বাক্যের শেষে যদি বাক্যের শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে এটা অ্যাসারেটিভ। আর যদি সাবজেক্ট না থাকে, ভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ থাকে, এটা কিটা ইম্পারেটিভ বাক্য। এখন এই বাক্যটা দ্বারা কী বোঝাইব, হয়তো আদেশ দিবেন, উপদেশ দিবেন, অনুরোধ করবেন বা প্রস্তাব দিবেন, এরকম ক্ষেত্রে এই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্যের প্রথমে ভার্ব প্লাস অবজেক্ট থাকে। এখন আপনি ইম্পারেটিভ বাক্য আপনি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট ছাড়াও প্রকাশ করতে পারবেন। আপনি দিবেন প্লিজ, PLEASE, প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে আসো। এইটা মানে কী বুঝাইলাম, এই রিকোয়েস্ট করলাম মানে জাস্ট প্লিজ, জাস্ট এটা এক্সট্রা যোগ করলাম, মূলত হচ্ছে কিন্তু ভার্ব প্লাস অবজেক্ট। প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে আসো। তার মানে এটা একটা অনুরোধ বুঝাইলাম। এটাও এক প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাগে করা যায়, একটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, অথবা প্লিজ অথবা কাইন্ডলি দিয়েও বলা যায়, রিকোয়েস্ট করে বুঝাইতে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তা আপনি এখন ইম্পারেটিভ সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। যে কোনো জায়গায় যদি আপনি কাউকে আদেশ দেন, এই ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, কমপ্লিট ইউর ওয়ার্ক, গো দেয়ার, এই যে ভার্ব প্লাস যেটা ইউজ করে কথা বলতেছেন, এটাই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আরেকভাবে করা যেটা হচ্ছে লেট দিয়া, লেট তো দেওয়া, আপনার লেটের পরে অবজেক্ট প্লাস ভার্ব, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। 3 নম্বর LET, লেট প্লাস লেট, যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, এই যে দেওয়া অর্থে কোনো কিছু অনুমতি, আদেশ, উপদেশ, অনুমতি, অনুরোধ, প্রস্তাব, এই যে প্রস্তাব দিলাম, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো টু হসপিটাল, আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে দাও, লেট মি ওয়াচ মুভি, আমাকে মুভি দেখতে দাও। এই যে আপনি দেওয়া অর্থে পারমিশন, এটাকে কী বোঝাবে, ইম্পারেটিভ বাক্য। এখন প্রশ্ন হচ্ছে আপনি ইম্পারেটিভ বাক্য কীভাবে করবেন, হয়তো ভার্ব প্লাস অবজেক্ট কাম হেয়ার, এখানে আসো, নয়তো লেট প্লাস কী বলে অবজেক্টিভ ফ্রম প্লাস আবার ভার্ব, যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, যেটা দিলাম, যে লেট মি গো, লেট হিম রাইট, তাকে লিখতে দাও, লেট হিম, HIM, হিম রাইট, তাকে লিখতে দাও, এ লেটার, তাকে একটি চিঠি লিখতে দাও। এই যে লেখলাম, লেট দিয়েও আপনি ইম্পারেটিভ বাক্য করা যায়। আর এগুলো তো অবজেক্টের পরে যাই থাক না কেন, এগুলো কোনো গুরুত্বপূর্ণ না, ইটিসি থাকতে পারে অনেক, যে আপনি সেন্টেন্স বড় করবেন না, কি কোন বিষয়ে কথা বলতেছেন এটা বলবেন না। প্রশ্ন হচ্ছে লেট অর্থ হচ্ছে দেওয়া, এই সরাসরি দেওয়া অর্থে ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব বসে, যে লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব। লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, কখনো আই বসে না, মি বসে, হি বসে না, হিম বসে, সি বসে না, হার বসে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। তার মানে আমরা ইম্পারেটিভ যদি কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব দিই, বা 3 ভাগে বাক্য গঠন করতে পারি। একটা হচ্ছে কি তা ভার্ব প্লাস অবজেক্ট, যেমন কাম হেয়ার, এখানে আসো, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, হ্যাঁ, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, তাহলে ওপেন দ্য ডোর, OPEN, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। এই যে ওপেন বার ডোর, বার প্লাস অবজেক্ট হলে এটা কি তা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর শব্দ শেষে ফুল স্টপ থাকা লাগে। অ্যাসারেটিভ বাক্য শেষে ফুল স্টপ থাকা লাগবে, ইম্পারেটিভ বাক্য শেষে ফুল স্টপ থাকা লাগবে। ইম্পারেটিভ আর অ্যাসারেটিভের মধ্যে পার্থক্যটা কি আপনারা বুঝেন। আবার দ্বিতীয়ত করা যায় কি, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে, PLES, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে, যে প্লিজ দরজাটা বন্ধ করো, কাইন্ডলি প্লিজ, কাইন্ডলি চেক ইউর ইনফরমেশন, দয়া করে ইনফরমেশনগুলো দেখো। এই যে আপনি রিকোয়েস্ট করতেছেন, এই রিকোয়েস্ট বুঝাইতে আমরা মূলত প্লিজ এবং কাইন্ডলি আনি। তাছাড়া আরেকবার হচ্ছে লেট দিয়েও কিন্তু ইম্পারেটিভ বাক্য হয়, লেট প্লাস অবজেক্টিভ ফ্রম প্লাস ভার্ব, যেমন লেট মি ইট, আমাকে খেতে দাও। এই যে 3 ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো আপনি যদি এখন ইম্পারেটিভ সেন্টেন্স না করতে পারেন, আপনার তো মুখস্থ করার দরকার নাই। প্রশ্ন হচ্ছে আপনি সেন্সটা নেন, যে আমাকে ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ দিলে, উপদেশ দিলে, অনুরোধ দিলে, প্রস্তাব, যাই কিছু বোঝায় না কেন, ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে কথা বলে এটা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বুঝাবো, তখন আপনি অটোমেটিক্যালি ইম্পারেটিভ বাক্য হয়ে যেতেছে। এটা মুখস্থ করার কিছু না, এটাও একটা স্পিকিংয়ের প্র্যাকটিস। আপনাকে ভার্ব করে করে প্র্যাকটিস করতে হবে। তৃতীয়ত হচ্ছে গিয়া
ইম্পারেটিভ সেন্টেন্স চলে গেল। অ্যাসার্টিভ আর ইম্পারেটিভের মধ্যে পার্থক্য কি এটা এখন বুঝেন, বুঝা বাক্য তৈরি করার চেষ্টা করেন। অ্যাসার্টিভ বাক্যটাতে কোনটা বাদ দিলে এটা ইম্পারেটিভ হয়ে যাইতেছে, ঠিক আছে। ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা আমরা সবাই জানি। ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক, ইন্টারগেটিভ সেন্টেন্স, যে বাক্য দ্বারা প্রশ্ন করে তাকে ইন্টারগেটিভ বাক্য বলে। এখন যদি আমি লিখি যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা বাক্য, কিন্তু বাক্যর মধ্যে কোন ধরনের বাক্য এটা বোঝার জন্য আমাদের কোন অর্থ প্রকাশ করতেছে। প্রথমে বলছি না, কয়েকটা শব্দ একসাথে মিলিত হয়ে অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে। এই অর্থটা কী অর্থ দিতেছে, দেখি প্রশ্ন করতেছে নাকি নর্মালি বলতেছে, এই জিনিসটা বোঝার জন্যই বাক্যকে 5 ভাগে প্রথম ভাগ করছে অর্থগতভাবে। যে এই সেন্টেন্সটা কি বোঝাতেছে, আই ইট রাইস, এটা অ্যাসারেটিভ। হ্যাঁ, এটা যদি আমি ইম্পার্ট করতাম, ইট রাইস, ভাত খাও, যাও, গো ইট রাইস, ভাত খেতে যাও। তো এখন যদি আবার এটাকে আমি প্রশ্নবোধক করি তাহলে কী হবে, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, এই যে কোশ্চেন বোধক। তো একটা সেন্টেন্সকে কোশ্চেন বোধক কিনা এটা বোঝার জন্য অবশ্যই কোশ্চেন বোধক চিহ্ন থাকে। এইটাই ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা সোজা, অক্সিলারি ভার্ব থাকলে, যেমন আই এম রাইটিং, WRITING, রাইটিং এ লেটার, আমি এক চিঠি লিখতেছি, এটা কোশ্চেন করলে এম আই রাইটিং এ লেটার, এম আই রাইটিং এ লেটার, আমি কি একটি চিঠি লিখতেছি, যে কোশ্চেনবোধক চিহ্ন। তো যে বাক্যটা দ্বারা প্রশ্ন করা হইব এবং শব্দ শেষে আপনি কোশ্চেনবোধক চিহ্ন দেওয়া লাগবে, মাস্ট বি, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা আমার বোঝার জন্য ইন্টারগেটিভ সেন্টেন্সে অবশ্যই কোশ্চেনবোধক করতে হলে যে বাক্যটা দ্বারা আপনি কোশ্চেন করবেন। আর আপনি যদি কোশ্চেন করতে না পারেন, আপনি কি ইংলিশে স্পিকিং করতে পারবেন, নাকি কাউকে কোনো কিছু প্রশ্ন করতে পারবেন? আপনি যা কিছু করেন না কেন, প্রশ্ন করতে হলে আপনাকে ইন্টারগেটিভ সেন্টেন্সের ফর্মেট জানতেই হবে। যে ইন্টারগেটিভ কোশ্চেনবোধক করতে হলে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, যাই থাক না কেন, কিন্তু অক্সিলারি ভার্ব এটা থাকলে আগে নিয়ে আসলে এটা কোশ্চেন হয়ে যেতেছে। ও কোশ্চেনবোধক করা মানে কি, অক্সিলারি ভার্ব থাকলে প্লাস সাবজেক্ট প্লাস আবার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেনবোধক চিহ্ন। ওই যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেনবোধক চিহ্ন, এটা হচ্ছে কি কোশ্চেনবোধক করা। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, যেমন আই ইট রাইস, সেন্টেন্সটাকে অক্সিলারি ভার্ব না থাকার কারণে, এম, ইজ, আর, ওয়াজ, আর না থাকার কারণে আমি ডু নিয়ে আসছি। অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাস, ডিড দ্বারা কোশ্চেন করে। এই তিনটা জিনিস আপনাকে জানলেই, দুইটা জিনিস জানলে আপনাকে ইন্টারগেটিভ সেন্টেন্স কেমনে মেক করে এবং ইন্টারগেটিভ সেন্টেন্স কেমনে বলা লাগে, কেমনে কোশ্চেন করা লাগে, আপনি সবই বুঝে দিতেছেন। আইএলসে হোক, আইএলসে কোশ্চেন বুঝাটা এবং কোশ্চেন না বুঝে আপনি কখনো অ্যান্সার দিতে পারবেন না। এই কারণে কোশ্চেন ইন্টারগেটিভ সেন্টেন্সটা আইএলসে খুব গুরুত্বপূর্ণ। সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্সটাও কি গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। চতুর্থতে দেখেন 4 নম্বর সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্স কী দাঁড়াইলো? 4 নম্বর সেন্টেন্স হলো কি, এই যে 4 নম্বর ইম্পারেটিভ পরে ইন্টারগেটিভ বললাম না, এখন হচ্ছে অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, তারপরে হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স, OPTATIVE, অপটেটিভ সেন্টেন্স। যে বাক্যটা দ্বারা, অপটেটিভ সেন্টেন্স মানে যে বাক্যটা দ্বারা আপনি মনের ইচ্ছা, বাসনা বা কামনা প্রার্থনা বোঝাইবেন। অবশ্যই আমাদের কথা বলতে গেলে মনের ইচ্ছা লাগে, বাসনা, কামনা বাসনা দিয়ে আমরা এক্সপ্রেশন প্রকাশ করা লাগে। অনেক সময় মনের ইচ্ছাগুলো কি, কামনা, আশা, বাসনা, প্রার্থনা, এই কথাগুলো তো বুঝতে পারছেন। এই কথাগুলো যদি আপনি ইংরেজিতে প্রকাশ করতে চান, তাহলে আপনি এটাকে অপটেটিভ বাক্য বলে। যদি এইভাবে একটা বাক্য তৈরি করেন মনের ইচ্ছা, আশা, কামনা, বাসনা, প্রার্থনা দিয়ে, তাহলে বাক্যটা হয়ে যাবে অপটেটিভ। অপটেটিভ বাক্য করতে হলে আপনাকে প্রথমে মে থাকতে হবে। এই মেয়ে মানে ওই মেয়ে, এই মেয়ে মানে পারা না, এই মেয়ে মানে হচ্ছে মনের আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনা বোঝানোর জন্য মে অথবা লং। এই দুইটা বাক্য দ্বারা আমরা কারো প্রার্থনা, মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রার্থনা, কারোর জন্য দোয়া, সবগুলো এগুলো বুঝাইতে আমরা এই দুইটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করা লাগে। আমরা যদি বলি যে তুমি সুখী হও, এই যে মনের ইচ্ছা দিয়ে পূরণ করলাম না, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এই যে এন একটা ফুল স্টপ, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তার মানে এই যে কারোর জন্য দোয়া করলাম, এই জায়গায় মনের ইচ্ছা, আশা, কামনা, প্রার্থনা, বাসনা বলতে আপনি কারোর জন্য দোয়া, দুঃখ, মনের কারোর জন্য দোয়া করলেন, হ্যাঁ এটা উইশ করলেন, ইচ্ছা করলেন। এরকম বাক্য যদি আপনি বলেন যে আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি পরীক্ষায় ভালো করো, তোমার রেজাল্ট ভালো হোক, তোমার যাত্রা শুভ হোক, তোমার জার্নি ভালো হোক, তাহলে এইগুলোর ক্ষেত্রে আল্লাহ তোমার পাশে থাকুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, দেশটা আল্লাহ রক্ষা করুক, এইসব সেন্টেন্স কি মনের ইচ্ছা, আশা, কামনা, বাসনা না,
যে আমি এগুলো মন থেকে আশা করতেছি, প্রার্থনা করতেছি যাতে এটি হয়। এই প্রার্থনা বুঝাইতেমূলক সেন্টেন্সে আপনাকে মে অথবা লং দিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে তারপরে ভার্ব। মে অথবা লং, মে অথবা লং, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ যেমন আল্লাহ তোমাকে তোমার মে গড কন্টিনিউ ইউর হ্যাপিনেস, আল্লাহ তোমার সুখ চলমান রাখো। তাহলে মে গড কন্টিনিউ, CONTINUE, কন্টিনিউ ইউর হ্যাপিনেস, HAPPINESS, হ্যাপিনেস। আল্লাহ তোমার সুখ চলমান রাখো। এই যে তার জন্য দোয়া করতেছেন, কারোর জন্য মন থেকে দোয়া করা, কামনা করা, বাসনা করা, বা এগুলো বুঝাইতে আপনাকে অপটেটিভ সেন্টেন্সে কথা বলা লাগবে। আর আপনি যদি নাই জানেন অপটেটিভ সেন্টেন্স কেমন মেক করা লাগে, তার মানুষের জন্য দোয়া করবেন কীভাবে, কথা বলবেন কীভাবে, এই কারণে আপনাকে অপটেটিভ সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। মে অথবা লং দিয়ে আপনি যদি দেশের কথা বলবেন, যে লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশটা দীর্ঘজীবী হোক। এই যে লং লিভ আওয়ার কান্ট্রি, CENTR, কান্ট্রি, আমাদের দেশটা দীর্ঘজীবী হোক। তার মানে দেশকে আপনি এই মে অথবা লং দিয়ে আপনি মনের ইচ্ছা, কামনা, বাসনা, প্রার্থনা বোঝাইতেছেন। মে অথবা লং সাবজেক্ট প্লাস ভার্ব দিলে এটা কি বোঝাবে? কামনা, বাসনা, প্রার্থনা বোঝাবে, আর শেষে এটা ফুল স্টপ বসবে। এটা বাক্যের ধরন, এটা বাক্যের স্ট্রাকচার, আপনাকে বুঝতে হবে। তা আমি যদি বলি মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সুখী করো, কারোর জন্য মন থেকে দোয়া করলাম না, আমার কামনা কি, প্রার্থনা কি, তুমি সুখী হও। তাহলে মে ইউ প্রসপার, প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো, এই যে কারোর জন্য দোয়া করলাম। তাহলে মেয়ের পরে সাবজেক্ট, মে সাবজেক্ট প্লাস প্রসপার ভার্ব, তাহলে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, লং প্লাস সাবজেক্ট প্লাস লং লিভ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে কি তা অপটেটিভ সেন্টেন্স। এখন হচ্ছে আর একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, EXCLMATOR, এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে বাক্যটা দ্বারা আপনার আনন্দ, দুঃখ, বিষাদ, ঘৃণা, যে বাক্যটা দ্বারা মনের, এর আগের বাক্যটা ছিল প্রার্থনা, কিন্তু এটা হবে মনের দুঃখ অথবা সুখ বুঝাইতেছেন আপনি। আনন্দ, হর্ষ, বেদনা, ঘৃণা, মৃত্যু সংবাদ, দুঃখ সংবাদ, কোনো কিছু বিজয় করছেন। মূলত যে বাক্যটা দ্বারা আপনার মনের সুখ, দুঃখ, বেদনা, আনন্দ, বিষাদ, ঘৃণা এইগুলো প্রকাশ করতে চাইবেন, তখন আপনাকে এই বাক্যটা হয়ে যাবে এক্সক্লেমেটরি বাক্য। আর এক্সক্লেমেটরি বাক্য বুঝতে হইলে, কারণ সব বাক্যই তো কয়েকটা ওয়ার্ড একসাথে মিলিত হয়ে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করছে, কিন্তু কোন বাক্যটা কোন ধরনের এটা বোঝার জন্য বাক্যটাকে 5টা ভাগে ভাগ করছে। কারণ এক্সক্লেমেটরি বাক্য বোঝার জন্য আপনাকে শব্দ শেষে একটা এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে, যাতে এক্সামিনার বা যে কেউ রাইটিংয়ের ক্ষেত্রে কথা বলার সময় ধর আপনি এটা বলা লাগবে না, রাইটিংয়ের ক্ষেত্রে এক্সক্লেমেশন চিহ্নটা দেখে বুঝবে হ্যাঁ এটা তাদের আনন্দ, দুঃখ, বিষাদ বুঝাইছে। আর আনন্দ, দুঃখ, বিষাদ বুঝাইতে, এই আনন্দ, দুঃখ, বিষাদ বুঝাইতে এর শেষে এই চিহ্নটা দেওয়া লাগে। তাছাড়া কিছু ওয়ার্ডও আছে যেগুলো দ্বারা সরাসরি আনন্দ, দুঃখ, বিষাদ, দুঃখ, বেদনা বোঝায়। যেমন আমরা যদি বলি হুররে, HURRAH, হুররে, তার মানে কি এনে একটা চিহ্ন দিবেন, তার মানে আমরা জিতে গেছি, হুররে। ব্রেভো, আপনি যদি সাহসিকতা বুঝান, BRAVO, ব্রেভো, অনেক সাহসের কাজ করছে। ওহ, কষ্ট বুঝাইলে এটি হচ্ছে ওয়ার্ডগত এক্সক্লেমেশন। যে ওয়ার্ডগুলো দ্বারা মনের দুঃখ, আনন্দ, বেদনা বোঝায় তাকে ওয়ার্ড এক্সক্লেমেশন বলে। এখন হচ্ছে আপনাকে সেন্টেন্স, আপনি একটা পুরো বাক্য দ্বারা আনন্দ, বিষাদ অথবা দুঃখ, বেদনা বোঝাবেন। যেমন আমি কি বোকা, অথবা বুঝালেন। যেমন এই একটা বাক্য দ্বারা যদি আপনি বুঝাতে চান, তাহলে আপনাকে হোয়াট, WHAT, হোয়াট অথবা হাউ দিতে হবে। এগুলো দ্বারা হোয়াট অথবা হাউ দ্বারা সেন্টেন্সটা মেক করা লাগে। যেমন হোয়াট এ ফুল আই এম, আমি কি বোকা। বাক্যের শেষে আপনাকে এই দিতে এক্সক্লেমেশন চিহ্নটা দিতে হবে। বাক্যের শেষে আপনাকে এক্সক্লেমেশন চিহ্নটা দিতে হবে। হোয়াট এ ফুল আই এম, আমি কি বোকা। আপনি যদি একটা বাক্যকে এক্সক্লেমেশন করেন, তাহলে আপনাকে হোয়াট অথবা হাউ, হোয়াট এ অথবা হাউ দিয়ে তারপরে অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে হোয়াট এ অথবা হাউ দিয়ে, এই যে হোয়াট, WHAT, হোয়াট এ অথবা হাউ, WHAT, হোয়াট এ অথবা হাউ, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা হচ্ছে ফরম্যাট। আপনি যদি কোনো মনের আনন্দ, বিষাদ, দুঃখ, বেদনা প্রকাশ করেন, তাহলে আপনাকে এই ফরম্যাটে কথা বলতে হবে। যেমন আপনি যদি বলেন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর একটা পাখি, তাহলে অটোমেটিক্যালি বাক্যটা এক্সক্লেমেশন বুঝাইব।
আপনি মুখ দা বলাও লাগবে না। আপনি যদি বলেন যে কি সুন্দর দৃশ্য, তাহলে আপনি কি লিখবেন, যেমন হাউ নাইস, নাইস দ্য সিনারি, SCENERY, সিনারি ইজ, কি সুন্দর দৃশ্য। হাউ নাইস দ্য সিনারি ইজ, কি সুন্দর দৃশ্য। হাউ নাইস দ্য সিনারি ইজ, কি সুন্দর দৃশ্য। আর এক্সক্লেমেশন চিহ্নটা আপনাকে দিতে হবে, এক্সক্লেমেশন চিহ্নটা আপনাকে দিতে হবে। তার মানে একটা বাক্যকে আমি যদি মনের দুঃখ, বিষাদ, আনন্দ, বেদনা বোঝাই, তাহলে আমাকে হোয়াট, যদি পুরো সেন্টেন্সটা দ্বারা বোঝাইতে চাই, তাহলে হাউ নাইস, হাউ অথবা হোয়াটের পরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। এই কথাটা মাথায় রাখতে হবে। হাউ অথবা হোয়াটের পরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব এবং এক্সক্লেমেশন চিহ্ন, এই চিহ্নটা দিলেই, এই এক্সক্লেমেশন চিহ্ন, এই চিহ্নটা দিলেই কি সেন্টেন্সটা এক্সক্লেমেটরি হয়ে যাবে। যে সেন্টেন্স তারা দুঃখ, বিষাদ, আনন্দ বোঝাতে পারে। যেমন দুঃখ বোঝান, অথবা আপনি যদি এইভাবে দুঃখ বোঝাতে পারবেন যে এক্সক্লেমেশন ওয়ার্ডটা দিয়া, যেমন তার বাবা মারা গেছে, দুঃখ লাগতেছে, তাহলে এলাস দিলেন, ALAS, এলাস দিয়ে এক্সক্লেমেশন চিহ্ন, হিজ ফাদার, হিজ FATHER, ফাদার হ্যাজ ডাইড, তার বাবা মারা গেছে, এরপরে ফুল স্টপ দিলে চলবে। ঠিক আছে, যদি আপনি শব্দের শেষে, শুরুতে যদি এক্সক্লেমেশন চিহ্নটা দিয়ে দেন, তাহলে পরে ফুল স্টপ দিবেন। আর যদি এটা দ্বারা ওই ওয়ার্ডটা দ্বারা এই দুঃখ বোঝালেছে, এই কারণে আর পুরো বাক্যটাকে এক্সক্লেমেশন সেন্টেন্স করা লাগে না। আর যদি না করেন, তাহলে আপনি হাউ অথবা হোয়াট দ্বারা পুরো বাক্যটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবেন। তাহলে এটা অটোমেটিক এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, যেমন পাখিটি কত সুন্দর, হাউ বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল বার্ড ইজ, পাখিটি কত সুন্দর। তার মানে এক্সক্লেমেশন হাউয়ের পরে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, এগুলো হচ্ছে মনের দুঃখ, বিষাদ, আনন্দ, বেদনা এগুলো প্রকাশ করার এই স্ট্রাকচারটা আপনি প্রকাশ করতে হবে। এই কারণে আমরা তো সেন্টেন্স মুখস্থ করি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই মুখস্থ না করে এটার ফরম্যাটটা কি, আপনি কথা বলে এই ফরম্যাটটা ইউজ করেন। যদি আপনি কারোর জন্য প্রার্থনা করেন, যেমন আল্লাহ তোমাকে, তুমি সুখী হও, তাহলে মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তার মানে আপনি কারোর জন্য সুখ যদি চান, প্রার্থনা চান না আপনি, তাহলে এই ফরম্যাটে কথা বলতে হবে, অথবা মে অথবা লং দিয়ে কথা বলতে হবে। আপনাদের সেন্টেন্স মুখস্থ করার লাভ নাই। মূলত এটা দ্বারা, এই সেন্টেন্সটা দ্বারা বোঝাইছে তুমি সুখী হও, মানে কারোর জন্য সুখ প্রদান করছে বা প্রার্থনা করছে, বিধে এই সেন্টেন্সটাকে এই অপটেটিভ সেন্টেন্স বলা হয়েছে। মূলত কয়েকটা ওয়ার্ড মিলিত হয়ে একটা বাক্য গঠিত হয়েছে, মনের এক্সপ্রেশন প্রকাশ করছে। এক্সপ্রেশনটা কি প্রকাশ করছে? প্রার্থনা প্রকাশ করছে। এই কারণে অর্থগতভাবে সেন্টেন্সকে 5 প্রকারভাবে ভাগ করছে। আবার আপনার কোয়েশ্চেন করলেন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটাও একটা সেন্টেন্স। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, আপনি নাম দিছেন, এটাও একটা বাক্য হয়েছে, বাক্যের নিয়মে অর্থ প্রকাশ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কাউকে প্রশ্ন করছে, এই কারণে এটার নাম দিছে প্রশ্নবোধক বাক্য। মানে আপনি জানতে হবে প্রশ্ন কেমনে করে, তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন বুঝতে পারবেন। আপনি ওইটা শেখা দরকার সেন্টেন্সের ক্ষেত্রে। এটা আইএলস হোক, স্পিকিং হোক, একাডেমিক হোক, যাই কিছু হোক না কেন, ফরম্যাটগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে ফরম্যাট দেখাই আরেকবার। যদি আপনারা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইটিসি, ফুল স্টপ, এই ফরম্যাটে কথা বলেন, তাহলে এটা হয়ে যাবে অ্যাসারেটিভ। মানে আমি এখন ক্লাস নিতেছি, আই এম টেকিং দ্য ক্লাস। যেইটা টেন্স হোক, যাই কিছু হোক না কেন, এটা সবই তো সেন্টেন্স। সেন্টেন্সের ভিতরে কোন ভার্বটা প্রকাশ পেতেছে, কোন এক্সপ্রেশনটা প্রকাশ পেতেছে, এইটা বোঝানোর জন্য এটা হচ্ছে অ্যাসারেটিভ। আবার যদি আপনি প্রশ্ন করেন, তাহলে ইন্টারগেটিভ, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেনবোধক চিহ্ন, এটা হচ্ছে ইন্টারগেটিভ। এই নিয়মে আপনাকে কোয়েশ্চেন করতে হবে, বোঝা যাবে এটাতে কোয়েশ্চেনবোধক সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স। আবার আপনি যদি প্রার্থনা করেন, তাহলে মে অথবা লং প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ফুল স্টপ। তার মানে এই অ্যাসার্টিভে ফুল স্টপ, অপটেটিভ সেন্টেন্সে ফুল স্টপ। আবার এক্সক্লেমেটরি, দুঃখ প্রকাশ করলে হোয়াট অথবা হাউ, হোয়াট এ অথবা হাউ। আবার দুঃখবোধক চিহ্ন আছে, তারপর হচ্ছে কি তা, হোয়াট এ বিউটিফুল, অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে আবার এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক একটা সেন্টেন্সের স্ট্রাকচার এক এক রকম দেখাইতেছে। চিন্তা করে দেখছেন যে আমার দরকার হচ্ছে স্ট্রাকচারগুলো, আমি কোন ফরম্যাটে কথা বলে এটা দুঃখ বুঝাইবো, কোন ফরম্যাটে কথা বলে এটা কোশ্চেন বুঝাইবো, কোন ফরম্যাটে কথা বলে এটা নর্মাল বুঝাইবো। আবার হচ্ছে আরেকটা কী বাকি রয়ে গেলো, অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাসারেটিভ, ইন্টারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আরেকটা সেন্টেন্স বাকি আছে, এটা কি, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ। অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ,
অপটেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাটাচ, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি তা ভার প্লাস অবজেক্ট অথবা প্লিজ অথবা কাইন্ডলি ভার প্লাস অবজেক্ট, আবার লেট দেওয়া হয়, লেট অবজেক্ট প্লাস ভার, এটা দিলেও ইম্পারেটিভ বুঝাবো। তার মানে ফরম্যাটগুলো আপনি মাথায় রাখেন। একটা বাক্য নেন, এই বাক্যটাকে আপনি বিভিন্ন 5টা সেন্টেন্সে তৈরি করার চেষ্টা করেন। যদি আপনাকে 5টা সেন্টেন্সে তৈরি করেন, বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে চেঞ্জ দ্য সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো আসে। একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স, আপনি যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা জানেন তাহলে এক সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন আমি, আই ইট রাইস, ইট রাইস, আমাকে দিলে এই সেন্টেন্সটা কি অ্যাসারেটিভ। এখন বললো মেক ইট ইন্টারগেটিভ, তাইলে ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এটা ক্লাস 9-10 আসতে পারে, মাঝে মাঝে বিসিএস চাকরির পরীক্ষা হতে এই ট্রান্সফরমেশন সেন্টেন্স চলে আসে। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করে ফেললাম, ইট রাইস। এখন আবার ইম্পারেটিভ করে ফেলি, দেখেন ইট রাইস, আমি ভাত, ইট রাইস ভাত খাও, ইট রাইস কাউকে আদেশ করলাম ভাত খাও, মূলত হচ্ছে ভার প্লাস অবজেক্ট দিলেই এটা ইম্পারেটিভ হয়েছে। এখন অপটেটিভ করেন, মে ইউ ইট রাইস, তোমার ভাত খাওয়া ভালো হোক, মন থেকে দোয়া করলেন। যদি মে ইউ ইট রাইস, তুমি সুখী হও না, তোমার ভাত খাওয়া ভালো হোক, এরকম বোঝাবে। আবার যদি আপনি এক্সক্লেমেটরি করেন, হোয়াট এ রাইস, হোয়াট এ ডার্টি রাইস ইট ইজ, কি একটা ভাত, হোয়াট এ ডার্টি রাইস ইউ ইট, ইউ ইট, কি নোংরা ভাত, তুমি যে কি নোংরা ভাত খাও। হোয়াট এ ডার্টি রাইস ইউ ইট, তুমি যে কি নোংরা ভাত খাও। এই যে মনের আবেগটা একটা ঘৃণা প্রকাশ করলো কি দিয়া, এই ফরম্যাটটা একটা ঘৃণা প্রকাশ করে দিল। ফরম্যাটটা আনতে হলে আমাকে অ্যাডজেক্টিভ আনতে হয়েছে, DARTY, ডার্টি অ্যাডজেক্টিভ আনতে হয়েছে, তারপরে আবার এই শব্দ শেষে সেটা এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া লাগছে। এইভাবে প্রক্রিয়াটা আপনি ভালো করে বুঝেন, তাহলে দেখবেন অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলো এগুলা মুখস্থ করার চাইতে সেন্টেন্স তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাকে এই এক্সপ্রেশনটা তৈরি করা যে হ্যাঁ আমিও আদেশ করবো, তাহলে কীভাবে বলবো, আমি কাউকে উপদেশ দিলে কীভাবে বলবো, এগুলো জানার পর আপনি যদি শুধু ভার্ব মুখস্থ করেন আর ওয়ার্ড জানেন, তাহলে অটোমেটিক্যালি আপনি সেন্টেন্স মেক করতে পারতেছেন। কারণ এই 5টা সেন্টেন্স অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এবং ইম্পারেটিভ, এই 5 প্রকারের এক্সপ্রেশনের বাইরে কোনো মানুষ কথা বলে না। এই 5 প্রকারের ভিতরেই কথা বলে, এই 5 প্রকার এক্সপ্রেশনের ভিতরেই কথা বলে। মানে আমরা ওয়ার্ড শিখি অথবা বাক্য তৈরি করতে যদি জানি যে একটা সাবজেক্টের পরে একটা ভার্ব দিলে বাক্য হয়, আই গো, সাবজেক্টের পরে ভার্ব দিলাম টু হসপিটাল, একটা অবজেক্ট দিলাম হসপিটাল, এই যে আমরা যদি জানি যে সাবজেক্টের পরে ভার্ব দিলে বাক্য তৈরি হয়, বাক্য তৈরি করলে এখন কোন এক্সপ্রেশনে বাক্য তৈরি করবেন এইটাই মূলত শেখায় সেন্টেন্স। তাছাড়া আপনি যদি সেন্টেন্সকে বড় করতে চান, তাহলে আপনাকে সেন্টেন্সের পরবর্তী যে চ্যাপ্টার, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স কম্পাউন্ড, এই জিনিসগুলো আপনি জানতে হবে। এই 3টা জিনিস আপনার কথাকে বড় করতে খুবই গুরুত্বপূর্ণ। অল্প কথার আপনি বড় করে দিবে। আপনি বড় বড় সেন্টেন্স তৈরি করতে চাইলে, বড় বড় কথা বলতে চাইলে, একটার সাথে একটা জোড়া দেওয়ার জন্য, বড় বড় বাক্য মেক করার জন্য মূলত গঠন অনুসারে বাক্য 3 প্রকার, যে একটার পর আরেকটা বাক্য জোড়া দিয়ে কীভাবে আপনি বাক্য বড় করবেন, এগুলোর জন্য আপনাকে কিছু কানেক্টরস, কিছু ওয়ার্ড আছে, ওইগুলো মুখস্থ করলে কীভাবে বাক্যকে অ্যাড করা যায়, একটার সাথে আরেকটা অ্যাড করা যায়, বাক্য বড় করা যায়, এটাই মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে শেখায়। আইএলসে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আইএলস রাইটিংয়ের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আইএলস রাইটিংয়ের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস এর জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস এর জন্য এই টপিকটা খুবই, যারা জব প্রিপারেশন নিতেছে তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা কথা বলতে চান স্পিকিংয়ের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকের উপরে ভিত্তি করে আমরা কথাকে বড় করি। মা অসুস্থতা থাকার কারণে আমি কলেজে যেতে পারিনি, তাহলে ডিউ টু মাই মাদার ইলনেস আই ডিডেন্ট গো টু কলেজ। এই যে ডিউ টু মাই মাদার ইলনেস আই ডিডেন্ট গো টু কলেজ, অসুস্থতার কারণে আমি কলেজে যেতে পারিনি। এই যে আপনি সেন্টেন্সটা বড় করলেন, এইভাবে আপনি যে বর্ণনা করতে আপনাকে লিখতে হইলে মাই মাদার ইজ ইল আই ডিডেন্ট গো টু কলেজ, আমার মা অসুস্থ আমি কলেজে যাই না। কিন্তু আপনাকে বড় করে 2টা সেন্টেন্স একসাথে এগুলোই শিখাইব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা আইএলস রাইটিংও গুরুত্বপূর্ণ, স্পিকিংও গুরুত্বপূর্ণ, বিসিএসও গুরুত্বপূর্ণ, জবের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যদি মনে করেন যে সেন্টেন্স আপনারা বুঝতে পারছেন, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অথবা ফেসবুকে থাকলে ফলো দেন। ইনশাল্লাহ পরবর্তীতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের
পরবর্তী ক্লাসে, এখন ক্লাস যদি একসাথে করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাহলে ক্লাসটা বড় হয়ে যাবে। পরবর্তী ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের A to Z ইতিহাস, একটা সিম্পল সেন্টেন্সকে করার জন্য যতগুলো এক্সপ্রেশন আছে প্রায় 5 থেকে 7টা, আর এর বেশি এক্সপ্রেশন নাই। কমপ্লেক্স সেন্টেন্সকে করার জন্য বা কমপ্লেক্স সেন্টেন্স বোঝার জন্য এইটা পড়লে আপনার আইএলটিএস রিডিংও কাজে দিবে, আপনি ইজিলি অর্থ বুঝতে পারবেন, অর্থ করতে পারবেন, নিজেও সেন্টেন্স বড় করতে পারবেন। কমপ্লেক্স সেন্টেন্সের যাগুলো আছে সব একসাথে নিয়ে এসে পড়বো, কম্পাউন্ড সেন্টেন্সে যা আছে সব একসাথে নিয়ে এসে পড়বো। এই সিম্পল কমপ্লেক্সের ইতিহাস, আপনাদের কম্পাউন্ডের ইতিহাস, সেন্টেন্সের ইতিহাস একদম চিরতরে ক্লোজ করে ফেলবেন, যে না আমি সেন্টেন্স বুঝতে পারছি, এখন আমি মেক করার পালা, প্র্যাকটিস করার পালা। এভরিডে ইউ হ্যাভ টু ট্রাই টু মেক নিউ সেন্টেন্স বাই ইউজ ওয়ান ওয়ার্ড। আপনি একটা ওয়ার্ড নেন এবং সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। যেমন আপনি একটা ওয়ার্ড নেন, যেমন কি বলে, ব্রিং অর্থ হচ্ছে আনা, ব্রিং অর্থ কি, যেমন ফাইট অর্থ যুদ্ধ করা, FIGHT ফাইট, শিখলেন। ফাইট অর্থ কি, যুদ্ধ করা শিখলেন। এখন আপনি সেন্টেন্স মেক করার ক্যাটাগরি জানেন যে সাবজেক্টের পরে বার প্লাস অবজেক্ট, তাহলে আই ফাইট আমরা যুদ্ধ করি, আই ফাইট আমরা যুদ্ধ করি, ইন আউট বাহিরে, আমরা মনের ভিতর যুদ্ধ করি, ইন আওয়ার মাইন্ড আমাদের মনের ভিতর, অথবা আই ফাইট আমি যুদ্ধ করি উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আমার পরিবারের সাথে। তাহলে এই যে ফ্যামিলি মেম্বার্স হচ্ছে অবজেক্ট, উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে যুদ্ধ করি। এই যে আপনি সেন্টেন্স মেক করা শিখতেছেন, এটা কি, এটা অ্যাসার্টিভ করলেন। এখন আমরা প্রশ্ন করেন, হ্যাঁ আমি কি পরিবারের সাথে যুদ্ধ করি, ডু আই ফাইট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি কি পরিবারের সাথে যুদ্ধ করি। আবার লেখলেন না, আই ডোন্ট ফাইট উইথ ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সাথে যুদ্ধ করি না। যারা আমার সেন্স অফ দ্য টেন্সের ক্লাসটা দেখছেন তারা অবশ্যই জানেন একটা সেন্টেন্স, একটা বাক্য দিয়ে 4টা সেন্টেন্স করা যায়, একটা সেন্টেন্স দিয়ে একটা একটা লাইন দিয়ে এটাকে 4টা এক্সপ্রেশন প্রকাশ করা যায়। আর এই এক্সপ্রেশনগুলোকে আমাকে আদেশ দিতেছে, উপদেশ দিতেছে, নাকি প্রশ্ন করতেছে, এগুলো বোঝানোর জন্য মূলত আমরা সেন্টেন্সটা পড়ি। এর বাইরে সেন্টেন্সের কোনো প্রয়োজন নাই। গ্রামারটাকে আপনি ভাষার মতো করে শিখেন, তাহলে গ্রামারও আর গ্রামারকে আর কঠিন মনে হবে না, এটা সহজ মনে হবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটার জন্য অপেক্ষা করেন, আর ক্লাস ভালো লাগলে আমার পাশে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।